মনে হয় রুগীটা মরে যাবে, এই লাইন দিতে দিতে রুগী মরে যাবে। এখানে স্টাফের প্রয়োজন আছে, স্টাফ লাগবে। দালালের মারফত 200-300 টাকা দিলে পরে গেট পাস সমেত বলছে আমি সঙ্গে সঙ্গে বানিয়ে দেবো, আপনাদের লাইন দেওয়া দরকার। রং চেঞ্জ হচ্ছে, ঝান্ডা চেঞ্জ হচ্ছে, কাজ আছে, কাজ কিছু হয় না। জেনারেল ডাক্তারবাবুরা তো বেডে শুয়ে দেখেন, কোনো রোগীকে সেভাবে দেখছেন না। ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মেডিকেল কলেজ হসপিটাল, একটা দেখুন কাউন্টারে গিয়ে অ্যাডমিশন একজন নিচ্ছে। 1-1.5 ঘন্টা লাইন দিয়েছে, একটা সিঙ্গেল মানুষ ফর্ম করছে, ভর্তি করার ফিল আপ করছে, আর এই বাদ বাকি মানুষটা গেল কোথায়? কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের পর দ্য ওয়ালের এবারের গন্তব্য এসএসকেএম হাসপাতাল, শহরের আরো এক বড় হাসপাতাল যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসেন সুচিকিৎসার আশায়। সেই এসএসকেএম হাসপাতালে রোগীদের পরিষেবা কি সুষ্ঠু এবং স্বাভাবিক, নাকি নানা কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের? এই হাসপাতালেও কি রয়েছে রেফার রোগ কিংবা বেড না থাকার কালচার? আসুন সেই পরিস্থিতি খানিকটা ঘুরে দেখব। আপনাদের ভর্তি নেয়নি? হ্যাঁ, না না, কেন? বলছে সিট নেই। বেড নেই বলছে? হ্যাঁ, কি হয়েছে ওনার? ওনার ব্রেন স্ট্রোক হয়েছে। ব্রেন স্ট্রোক হয়েছে? কালকে भी এসেছিলাম, কালকে বললো কালকে भी সিট নেই। আজকে আজকে এসেছি তো আজকে সিট নেই। ডাক্তার এরকমই আমাকে 2 মাস থেকে বলছে। টাকার বিনিময়ে কাজ হয়, এমার্জেন্সি ওখানে যাবেন, ওই এমার্জেন্সির পাশে যে ওখানে কালকে আমি এসেছিলাম আপনার ওই এমার্জেন্সি ভর্তি করার জন্য। এসে বলছে যে আপনারা ব্যাক সাইড থেকে দালালের মারফত 200-300 টাকা দিলে পরে গেট পাস সমেত বলছে আমি সঙ্গে সঙ্গে বানিয়ে দেবো, আপনাদের লাইন দেওয়া দরকার। এই প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে মোটামুটি 8 ঘন্টার মধ্যে পুলিশ ওরা গার্ড সব এসে সব সরিয়ে দিল। আমরা সরে যান। আমরা এতক্ষণ কোথায় ছিলেন আপনারা? এতক্ষণ যদি পয়সা দিয়ে কাজ হচ্ছে তখন কোথায় ছিলেন? বলার পরে আবার লাইন দিয়ে সুষ্ঠুভাবে কাজটা হলো, কিন্তু ওদের লাইন ভিতরে ভিতরে সব সেটিং আছে। আপনাদের কি রোগী ভর্তি আছে? আমার রোগে ভর্তি আছে, কি হয়েছে তার? ওনার নার্ভের প্রবলেম ছিল। আচ্ছা, তো আপনি যখন ভর্তি করেছেন তখনও কি এই না, আমার ভর্তিটার সমস্যা হয়েছিল ওখানে যখন আসে, তখন আমি 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। আমার আগে যারা এসছে তারা পয়সা দিয়ে টিকিট বানিয়ে নিয়ে চলে যাচ্ছে, ব্যাক সাইড পিছন দিয়ে যাচ্ছে, পয়সা দিচ্ছে, টিকিট বানিয়ে চলে যাচ্ছে। আমি তো বলবো আমার এখানে আমাদের মানুষ এগুলো পরিচিত, আমাদের এমএলএ আছে, ডাইরেক্ট গিয়ে বলবো যে এগুলো কেন হচ্ছে এখানে। মুখ্যমন্ত্রী যেখানে বলে দিয়েছে স্বয়ং, সেখানে এখানে বলার সাথে সে চলে গেল সেখান থেকে সরে। বাট পরে যে এলো সে বলছে যে দেখুন আমি ওটা বলতে পারবো, যাকে বলছে আমি ওটা বলতে পারবো, আপনারা গিয়ে কমপ্লেন করুন, এইসব কথাবার্তা। তবে সাধারণ মানুষের মনে হচ্ছে যে এই চক্র প্রত্যেকদিন চলতে এটা আগে তো প্রচুর ছিল, এখন একটু কমে এলেও এখনো রয়েছে, প্রচন্ড রয়েছে, অ্যাভেলেবেল। আপনারা ঠিক মোটামুটি ওখানে দাঁড়াবেন, আমি দেখিয়ে দেবো। তো মোটামুটি ঘন্টা 2-3 পর আসুন, 2 ঘন্টা পর ওই এমার্জেন্সি ব্যাক সাইডে দেখবেন ওখানে করে এমার্জেন্সি টিকিট বানানোর জন্য যে সবগুলো মানে এই কার্ড দেবে, 2টো গেট পাস বানানোর জন্য আর এমার্জেন্সি ভর্তি করার জন্য। পেশেন্ট এখন দেখাচ্ছে লাইন করে, দেখানোর পরে ওরা ভর্তি করার জন্য ওখানে গেট পাস নিয়ে যেতে হবে। ওইটা করার জন্য দালাল চক্কর চলছে। আর সেই দালালকে কত টাকা দিতে হচ্ছে? 300, কেউ বলছে 300-400, ওরা যা পারছে করে দিচ্ছে। কিন্তু আমরা তো পয়সা দেবো না। হ্যাঁ, আমরা পয়সা দেবো না, আমরা তো জানি এখানকার চক্করটা সবকিছু। আমি সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করার সঙ্গে সঙ্গে সব পালিয়ে গেছে। পালিয়ে গেলে কি হবে? ভিতর দিক দিয়ে করছে, আমি যতক্ষণ আসলে যারা জানে না, যারা তারা থেকে আসছে হ্যাঁ, তাদেরকে এইভাবে তারা দাঁড়িয়ে থাকছে, পিছনে যে চলতে পাচ্ছে হচ্ছে। পয়সা দিয়ে করছে, যে পাচ্ছে না সেরকম করে, যে পয়সা ছাড়া কাজ হচ্ছে না ওখানে। আমি ডাইরেক্ট বলছি তো আপনাকে, আমি দেখি প্রুফ করে দেবো। আপনি যে থাকেন আমি প্রুফ করে দিতে পারবো, কোন কোন কে করছে, তার সঙ্গে কে জড়িত আছে, সব প্রুফ করে দিতে পারবো। আপনি কি ফর্ম ফিল আপ করার জন্য টাকা নিচ্ছিলেন? আমি চাইতাম, আমি সারা না 30 টাকা, আপনি যদি না দেন আপনি প্রতিবাদ করছেন কেন? আমি 30 টাকা দিয়ে আমি আমাদের জন্য সব মানুষের কষ্ট হচ্ছে। দাঁড়াতে পারছে না, ট্রলি পায় না, একটা মানে হুইল চেয়ার নেই, বলছে সার্জারি আউটডোরে দেখি আনো ওখান থেকে। হুইলচেয়ার দিতে পারেনি আপনি? না, একটা হুইল দিতে পারে না, একটা ট্রলিও নিয়ে যেতে পারে না। একটা স্ট্রেচারও দিতে পারেনি, হুইলচেয়ারও দিতে পারেনি। না। এইভাবে রোগীকে হাঁটিয়ে নিয়ে যেতে হাঁটিয়ে হচ্ছে। নিয়ে যেতে হবে, এখন বলছে সার্জারি আউটডোর, ওখানে যাও, ওখানে নিয়ে যাও, ওখানে দেখিয়ে এসো। কেন এখানে ভর্তি নিচ্ছে না কেন? এখানে নিচ্ছে না, বলছে এখানে দেখবো না, কিন্তু বসতে পারছে না, ও হাঁটতে পারছে না, খেতে পারে না, গায়ে কিছু নেই। রোগী এই অবস্থা তা সত্ত্বেও মানে ভর্তি নিচ্ছে না কেন? ভর্তি নিচ্ছে না, এখন নিচ্ছে বলে ওখানে দেখাও সার্জারি অবস্থা, মানে ওইখানে দেখবে সার্জারি, আচ্ছা। সার্জারি আউটডোর, ওখানে দেখে ওখানে দেখাও। এখানে আবার দালাল ভর্তি, এখানে বলছে সিট নেই, মানে কি বলে ওটাকে, বেড নেই বলছে। তারপর আচমকা দেখছি দুজন পাশে এসে বলছে কেউ বেড, মানে হিন্দিতে বলছে সে বেড, ওই সিট লাগবে, বেড লাগবে। হ্যাঁ লাগবে, ঠিক আছে দাও, 20,000 টাকা দাও। 20,000? 20,000, 10,000, একদম। আমাকে তো 15,000 টাকা বলেছিল, আমার তো কিছু হয়নি। তারপরে আপনি দিলেন? না আমি দুদিন বাড়ি নিয়ে চলে যাচ্ছি, ওষুধ লিখে তাহলে নিচ্ছি। আপনাকে ফিরিয়ে দিচ্ছে? হ্যাঁ, বাড়ি চলে যাচ্ছি। রং চেঞ্জ হচ্ছে, ঝান্ডা চেঞ্জ হচ্ছে, কাজ আছে, কাজ কিছু হয় না।
টিএমসি যা করেছে সে বিজেপি আর কিচ্ছু না। এই এটা করে দেবো ওটা করে দেবো। হ্যাঁ, কি কোনো পেশেন্টকে রেফার করা যাবে না, টিভিতে বলছে এখানে রেফার। কজন সিট পেয়েছে? আমার সামনে 100 জন, কেউ সিট পায়নি। 100 জনই সিট পায়, কেউ পায় না। আর দালাল ভর্তি প্রচুর। আমি দালালকে দেখে দেবো কোথায় কোথায় সব বসে আছে, সব এসে সাইড দিয়ে ওরা নিজে বলছে আরে এটা অপারেশন আমি করে দিচ্ছি। টাকার একদম অঙ্ক। অনেক লোক তাদেরকে দিচ্ছেও টাকা, আমার কাছে দিয়েছে। কি করবে, সব জানে এরা, এসে এখানে দালাল আর চলে। এখানে ভর্তি নিচ্ছে না, কি বলছে বেড নেই? বলছে বেড নেই, এটাই বলছে। আচ্ছা, আপনি স্ট্রেচারটা নিয়ে এখন কোথায় যাচ্ছেন? স্ট্রেজারটা আমি দিয়ে আমি আধার কার্ড নিয়ে যাওয়ার কাউন্টারে টিকিট কাটবো। মানে টিকিট কাটতে বলছে। ভর্তি করানোর টিকিট? হ্যাঁ। টিকিট করলে বলছে ভর্তি নেবে? এখন তাও বলা যাচ্ছে না, ডেট নাই বলছে। কি বলছে? বলছে বেড নাই, এটাই বলছে কাল থেকে। ম্যান্ডেজটা করবে কে? আমরা পাবলিক তো করবো না। আমরা তো ডাক্তারখানায় দাঁড়িয়ে এসে সকাল 6টার সময় এসেছি, ওখানে লাইন পেলাম 11টার সময়। 11টার পর ওখানে বলছে ওখানে যাও, এখানে আবার স্লিপ নিলাম, স্লিপ করে ভর্তি করে দেয় না। আমরা আবার নিজে হাতে ফর্ম এটা ফিল আপ করে এখানে লাইনে দাঁড়িয়েছি, 40-45 মিনিট হয়ে গেল। একটা স্টাফ এখানে ওদের ক্যাজুয়ালি কাজ করে, কেমন করে কাজ হবে? এই তো চলছে কিরকম হয়রানি হতে হচ্ছে সাধারণ হয়রান। দেখুন কত পেশেন্ট কত আছে, কত আমি যে ছেলে মানুষ আছি দাঁড়িয়ে আছি, কিন্তু মেয়ে মহিলাগুলো যাচ্ছে ওরা কত কষ্ট করছে। এটা মেনটেন্সটা কে করবে? এটা সরকারের দায়িত্ব তো। হ্যাঁ, স্টাফ এটা মেনটেন করতে হবে না। ছুটি আছে, আজ কোনো ছুটি নাই তো। একজনে এতগুলো কাজ কি সামলানো যায়? এখানে স্টাফের প্রয়োজন আছে, স্টাফ লাগবে। রিপোর্ট নিতে কবে আসতে বলছে? 1 সপ্তাহ পর আর ডাক্তার দেখবে তার আগে? ডাক্তার দেবে মঙ্গলবার। উনি সপ্তাহে একদিনই আছে মঙ্গল। তাহলে এখন কি উপায় হবে? এখন কি উপায় হবে? বাড়ি চলে যাবে, বীরভূমে বাড়ি। কিডন্যাপ। বীরভূমে বাড়ি? 1 সপ্তাহ ধরে এখানে বসে আছে, এখানে এসে যেহেতু আমার বাড়ি ছিল বলে রক্ষা, কদিন থেকে করে নিতে পারে 1 সপ্তাহ ধরে, তাতেও এখনো সাকসেস হলো না। এখন পেশেন্ট মানে বাঁচাই রিক্স হয়ে যাচ্ছে পেশেন্ট এখন। তা ভর্তি দিচ্ছে না কেন? দুনিয়া রিপোর্ট দিয়ে দিচ্ছে, এটা করো সেটা করো। ডাক্তারবাবুদের যে রিপোর্ট, আমরা যে ট্রিটমেন্ট আগে পেয়েছি সেই ট্রিটমেন্ট এখনো বজায় আছে, কোনো পরিবর্তন হয়নি। আমি নিজে ভুক্তভোগী। আমার যে এক্স রে প্লেটগুলো ছিল ডাক্তারবাবু দেখার আগেই ভ্যাকসিন করে ফেললেন, বললো যে হ্যাঁ আমি সব দেখেছি, কিন্তু এইভাবে ট্রিটমেন্ট আমরা বেশ সুবিধা মনে করছি না। এতে আমাদের মতো সাধারণ রোগীদের খুবই অসুবিধা হবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ডাক্তারবাবু যেন ভালোভাবে প্রত্যেক রুগীকে দেখেন। ডাক্তারবাবু প্রত্যেক রোগীকে ভালোভাবে দেখছেন না? না, দেখছেন না। প্রত্যেক রোগীকে দেখছেন, তেমন কথা বলার আগে প্র্যাকটিশন হয়ে যাচ্ছে, সব কথা বলার আগে শুনছেন না। হ্যাঁ, সেইভাবে তাদের আমাদের কি রোগ নিরাময় হচ্ছে সেই ওষুধ খেয়ে? সেই ওষুধকে রোগ নিরাময় কি করে হবে স্যার? একজন স্টাফ কেন? সেটা বলতে পারছি না, বেশি বললে আবার ছেড়ে চলে যাচ্ছে, উঠে চলে যাচ্ছে, রাগারাগি করছে, কথা বলছে না। এই তো হচ্ছে পরিবেশ পরিস্থিতি, এই তো স্বাস্থ্য দপ্তরে এইটা হচ্ছে ফ্যাসিলিটি। আর কি বলবো, মনে হয় রুগীটা মরে যাবে, এই লাইন দিতে দিতে রুগী মরে যাবে মনে হয়, যা অবস্থা। ওখানে ফেলে দিয়ে এসছি, একা এসছি, বাড়ির লোক কেউ আসেনি। এখানে আবার স্বাস্থ্যসাথী, ওখানে যাবো, সেখানে আবার লাইন দিব, সেখানে জমা করবো, সেখান থেকে এসে এখানে করতে করতে 9টা 45-এ এসেছিলাম, এখন বাজে 11টা 20 না কত হয়ে গেল, প্রায় পরিষেবার কোনো রকম দ্রুততা তো নেই এখানে। দুটো নেই। ও তো চলে গেছে, অনেকদিন আগে চলে গেছে। এবার সরকারি হাসপাতালে সাধারণ মানুষকে এরকম হয়রানি প্রত্যেকদিন শিকার হতে হচ্ছে। ওইটা কে কি করছে জানি না, আমি তো নিজে ভুক্তভোগী, আর কাকে কি বলবো। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, 1 ঘন্টা 45 মিনিট হলো। রোগীর কি হয়েছে? ওই হার্টের মধ্যে ফুটো আছে, ওটা অপারেশন করতে হবে, ওটার জন্য ভর্তি করলাম। তাও আবার 1-1.5 মাস ঘুরে 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 অনেক লাইন করে, যাই হোক করে কোনো রকম আজকে বেড পেয়েছি। তার মধ্যে এই তো বড় এসএসকেএম হসপিটাল, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মেডিকেল কলেজ হসপিটাল। একটা দেখুন, কাউন্টারে গিয়ে অ্যাডমিশন একজন নিচ্ছে, কত বড় লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পেশেন্টটাকে রোদে বসিয়ে রেখে আসতে হয় মানুষ। আদৌ সেই পেশেন্টের টিকিটের পরে আবার ভর্তি হবে কিনা সেটা কি জানেন? অ্যাডমিশনের জন্যই লাইন, অ্যাডমিশনের জন্যই লাইন। কিন্তু লাইনে একটা সব ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মেডিকেল কলেজের অ্যাডমিশন কাউন্টারে একজন স্টাফ, তাও ক্যাজুয়াল স্টাফ। এবং সেই অ্যাডমিশনের জন্য যে টিকিট, সেটা করানোর পরেও কি অ্যাডমিটেড হবে সেটা সিওরিটি আছে? অ্যাডমিট বেড কনফার্ম করেই এখানে বেড নাম্বার দেয়াই থাকে, বেড নাম্বার দিয়েই অ্যাডমিশনের লাইনে দেয়া। বেড নাম্বার কোথা থেকে কনফার্ম করা হয়? ওইটা যে ডিপার্টমেন্টে দেখানো হয়েছে সেই ডিপার্টমেন্ট থেকে। এখানে অনেক রোগীকে বা রোগীর পরিজনকে দেখতে পাচ্ছি আমরা যে
বেড না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। করে বসে থাকে অনেকে, যারা দূর দূর থেকে আসে তারা তাবু টাবু খাটিয়ে এখানে থাকে। ওয়েটিং রুমেও জায়গা পাওয়া যায় না, ধরে একটু তিরপল টাঙিয়ে থাকে, প্লাস্টিক জড়িয়ে পড়ে থাকে। সেটা এই যে বেড পাচ্ছেন না এইটা কেন হচ্ছে? পেশেন্ট, প্রচুর পেশেন্ট, প্রচুর পেশেন্ট। জেলার চিকিৎসা হচ্ছে না বলেই তাকে শহরে আসতে হচ্ছে। যেমন আমি এসছি, আমার একটা আজকে ইনজেকশন হয় যে ইনজেকশনটা যদি এটা জেলায় থাকতো তাহলে আমাকে বর্ধমান থেকে এখানে এসে অ্যাডমিশন নিতে হতো। বর্ধমানেই অ্যাডমিশন হবে, ওখানে একটা ইনজেকশনের জন্য শুধুমাত্র বর্ধমান মেডিকেল কলেজে দেখাননি? মানে ওই ইয়েটাই নেই, রিমোটোলজি ওয়ার্ডটাই নেই। রিমোটোলজি স্পেসিফিক একমাত্র ওয়েস্ট বেঙ্গলে এসএসকেএমেই আছে, আর কোনো মেডিকেল কলেজে স্পেসিফিক ওয়ার্ড নেই, স্পেসিফিক ডিপার্টমেন্টও নেই। এই হাসপাতালে রোগীরা শুধু রোগে নয়, ভুগছেন আরো অনেক জটিলতায়। এক তো লম্বা লাইনের হয়রানি, আউটডোরে ডাক্তার দেখানো থেকে শুরু করে এমার্জেন্সিতে রোগী ভর্তি করানো পর্যন্ত ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আরো অসুস্থ হয়ে পড়ছেন রোগী থেকে রোগীর আত্মীয়রা। এছাড়াও রয়েছে ডাক্তারের পরিষেবা নিয়ে অভিযোগ, ডাক্তার নাকি রোগীকে ভালো করে না দেখেই প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। রয়েছে হাসপাতালের বিভিন্ন কর্মীদের থেকে অসহযোগিতা এবং দুর্ব্যবহারের অভিযোগ। এছাড়াও হাসপাতালে বেড না থাকায় মুমূর্ষু রোগীকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়ার যে কালচার, যে সংস্কৃতি, সেটা তো ছিল এবং আছে এখনো পর্যন্ত। এছাড়াও এর থেকেও বড় অভিযোগ আসছে গোটা হাসপাতাল জুড়ে দালাল চক্র। গোটা হাসপাতাল জুড়ে দালাল চক্রের অভিযোগ করছেন সাধারণ মানুষ, রোগীরা, রোগীর পরিজনরা। সব মিলিয়ে একটা হয়রানির পরিস্থিতি এই হাসপাতাল চত্বর জুড়ে সাধারণ মানুষের, রোগীদের। সরকার পরিবর্তন হওয়ার পর, পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর এই বাস্তব চিত্রটা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। সেই বাস্তব চিত্রের পরিবর্তন হবে কবে সেটা বলবে সময়। ক্যামেরায় অভিনবর সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।